Hello everybody, welcome to my channel. Today's class about the most important subject that is economics. আজকের আলোচ্য বিষয় ইকোনমিক্সের বেসিক কনসেপ্ট, ইকোনমিক্স কি, ইকোনমিক্স কেন উৎপন্ন হয়েছে, ইকোনমিক্স উৎপন্ন হওয়ার পেছনে ফায়দা কি রয়েছে, সেগুলি আমি আজকের এই ক্লাসের মধ্যে আলোচনা করব। প্রথমেই বলি, ইকোনমিক্স একটা সাবজেক্ট। ইকোনমিক্স একটা সাবজেক্ট যেটা আমাদেরকে শেখাবে কিভাবে রিসোর্সকে সঠিক পথে ইউটিলাইজ করতে হয়। আমি একটা এক্সাম্পল দিয়ে বলি। সাপোজ আমার কাছে 1000 টাকা রয়েছে। আজকে মে মাসের 23 তারিখ, বাকি রয়েছে 7 থেকে 8 দিন। তাহলে এই আমাকে বলে দেওয়া হলো যে তোমাকে এই 1000 টাকা পয়সা দিয়ে 7 থেকে 8 দিন তোমাকে কিন্তু চালাতে হবে। এইবার আমি যদি ভাবি যে এই টাকাটাকে দিয়ে আমি কোনো একটা হাইফাই রেস্টুরেন্টে গিয়ে খাই, তাহলে কিন্তু একদিনেই এই 1000 টাকা খতম হয়ে যাবে। কিন্তু আমি যদি ভাবি যে রামপুরহাটের কোন কোন জায়গায় কম রেটে খাবার পাওয়া যায়, সেই খবরগুলো রাখি এবং সেখানে গিয়ে খাই, তাহলে কিন্তু আমি কিন্তু ওই 7 থেকে 8 দিন ওই 1000 টাকা পয়সা দিয়ে কিন্তু চালাতে পারবো। তো ইকোনমিক্স একটা সাবজেক্ট, একটা বিষয় যেটা আমাদেরকে শেখাবে কিভাবে সঠিক ওয়েতে চয়েস করতে হয়, সেটা কিন্তু ইকোনমিক্স আমাদেরকে শেখাবে। প্রথমেই আমরা জানব যে হোয়াই ডাজ ইকোনমিক্স এমার্জ, ইকোনমিক্সের উৎপত্তি কেন হয়েছে। আমি বোর্ডটা ইউজ করব। হোয়াই ডাজ ইকোনমিক্স এমার্জ, হোয়াই ডাজ ইকোনমিক্স why does economics emerge? Why does economics emerge অথবা or economics is related to economics is related to প্রথমে জানতে হবে যে ইকোনমিক্সের উৎপত্তি কেন হয়েছে। প্রত্যেকটা মানুষ বা প্রত্যেকটা লোকের মধ্যে কি রয়েছে? আনলিমিটেড ওয়ান্টস রয়েছে। কি রয়েছে? আনলিমিটেড চাহিদা রয়েছে, আনলিমিটেড ডিজায়ার রয়েছে। আনলিমিটেড চাহিদা মানে কি? আমি যদি বলি ভারতবর্ষের বর্তমানে সব থেকে ধনী ব্যক্তি বা আমির ব্যক্তি, বড়লোক মানুষকে মুকেশ আম্বানি। তো মুকেশ আম্বানির প্রচুর টাকা, প্রচুর পয়সা, অথচ মুকেশ আম্বানির মধ্যে কিন্তু আরো ইচ্ছা, তার মনের মধ্যে ইচ্ছা কি যে তার আরো টাকা হোক, সে আরো বড় হবে, সে বিশ্বের 1 নম্বর র্যাঙ্কে যাবে। তাহলে মানুষের যে চাহিদা সেটা কিন্তু কখনোই কিন্তু শেষ হবে না। সাপোজ মনে করুন আমার কাছে একটা সাইকেল রয়েছে বর্তমানে, আমার কিছুদিন পর কি ইচ্ছা হবে সাইকেলটা পাল্টে দিয়ে আমি একটা বাইক কিনবো, বাইকের পরে 4 চাকা কিনবো। তো ইচ্ছা কিন্তু মানুষের কিন্তু আনলিমিটেড রয়েছে। তাহলে আমাদের সমাজে মানুষের চাহিদা কিন্তু আনলিমিটেড। কি রয়েছে? মানুষের চাহিদা কিন্তু আনলিমিটেড। কিন্তু চাহিদা আনলিমিটেড রয়েছে, কিন্তু আমাদের যে রিসোর্স, যে সম্পদ, সেগুলো কিন্তু লিমিটেড, সেগুলো কিন্তু আনলিমিটেড নয়। আনলিমিটেড কিন্তু নয়। তাহলে লিমিটেড রিসোর্স রয়েছে আমাদের কাছে, কিন্তু আমাদের চাহিদা আছে কি? আনলিমিটেড। তাহলে লিমিটেড রিসোর্স, চাহিদা আনলিমিটেড, তাহলে আমাদের ইকোনমিক্স করবে সেটাকে বন্টন করবে কি করে লিমিটেড রিসোর্সটাকে আনলিমিটেড চাহিদা মেটানো যায়, তার চেষ্টা করবে কে? ইকোনমিক্স। তাহলে ইকোনমিক্স উৎপন্ন হওয়ার 1 নাম্বার কারণ হচ্ছে আনলিমিটেড ওয়ান্টস অ্যান্ড লিমিটেড রিসোর্স। আমি লিখব নাম্বার 1 হচ্ছে আনলিমিটেড ওয়ান্টস, আনলিমিটেড ওয়ান্টস অ্যান্ড লিমিটেড রিসোর্স, আচ্ছা, তাহলে আনলিমিটেড ওয়ান্টস অ্যান্ড লিমিটেড রিসোর্স মানে আনলিমিটেড চাহিদা এবং লিমিটেড রিসোর্স।
এবার বুঝতে হবে রিসোর্স মানে কি। এই যে আমি বললাম যে আমার কাছে 1000 টাকা রয়েছে, ওই 1000 টাকাই আমার কাছে রিসোর্স, এবং সেই টাকা দিয়ে আমাকে 1 মাস চালাতে হলো বা 8 দিন চালাতে হলো। তাহলে রিসোর্স মানে কি, কোনো জিনিস বানাতে যা যা লাগে, যেগুলি লাগে সেগুলো রিসোর্স। তাহলে রিসোর্স কিন্তু আমাদের সমাজে লিমিটেড রয়েছে। আমরা কখনোই কখনোই একটা মানুষকে কিন্তু পরিতৃপ্ত করতে পারবো না, কারণ আমাদের কাছে কি রয়েছে, লিমিটেড রিসোর্স রয়েছে। আমরা যদি গোটা পৃথিবীটাকে দিয়ে দিই একটা মানুষকে, তবু কিন্তু তার কিন্তু লিমিটেড আনলিমিটেড যা রয়েছে এবং লিমিটেড রিসোর্স রয়েছে। আমাদেরকে ইকোনমিক্স কি করবে, এই যে লিমিটেড রিসোর্সটাকে কিভাবে সঠিক পথে ইউটিলাইজ করতে হয় সেটাই কিন্তু শেখাবে। তো এই ইকোনমিক্সের উৎপত্তির কারণ হচ্ছে যে আনলিমিটেড ওয়ান্টস অ্যান্ড লিমিটেড রিসোর্স, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর, আমাদের সমাজে কি রয়েছে, রিসোর্স কিন্তু কম রয়েছে। রিসোর্স কিন্তু কম, অভাব রয়েছে, কমতি রয়েছে। স্ক্যারসিটি অফ রিসোর্স বা ল্যাক অফ রিসোর্স কি লিখবো, নাম্বার 2 হচ্ছে ল্যাক অফ রিসোর্স, সম্পদের কিন্তু কমতি রয়েছে। আমাদের সমাজ বা পৃথিবীতে কি রয়েছে, যেগুলো সম্পদ রয়েছে আমাদের, সেগুলি কিন্তু লিমিটেড রয়েছে। সাপোজ যদি আমরা সোনা একটা রিসোর্স, তো সোনার দাম যদি আমরা কমিয়ে দিই, তাহলে মানুষ কিন্তু কিনবে। সোনার যদি আমরা দামটাকে যদি কমিয়ে দিই, তাহলে মানুষরা কিন্তু বেশি পরিমাণে সোনা কিনবে। কিন্তু সোনার দামটা যদি সরকার যদি বাড়িয়ে দেয়, তাহলে সবাই কিনতে পারবে না। তাহলে সরকার কি করছে, সরকারের কাজ হচ্ছে যে সমতা, ইকুয়ালিটি বজায় রাখা, যে প্রত্যেকটা মানুষ যাতে করে তাদের আনলিমিটেড যে ডিজায়ার সেটা কিন্তু তারা কিন্তু পূরণ করতে পারে। কিন্তু কি 100% স্যাটিসফাইড না হবে না, কিন্তু সে পূরণ করবে, সেটা কিন্তু সমতা বজায় রাখবে। তো আমাদের পৃথিবীতে কি রয়েছে, ল্যাক অফ রিসোর্সের অভাব রয়েছে, অথবা ল্যাক বা মিনস অফ রিসোর্স, অথবা বলতে পারি কি অর মিনস অফ রিসোর্স। মিনস মানে কিন্তু কি মিনস, ওকে, বা মিনস অফ রিসোর্সের কিন্তু অভাব রয়েছে। আর কি রয়েছে, স্ক্যারসিটি রয়েছে, SCARCITY, মানে কি কমতি রয়েছে, সম্পদের কিন্তু কমতি রয়েছে, যার কারণের জন্য কিন্তু ইকোনমিক্সের উৎপত্তি ঘটেছে। তাহলে কোশ্চেন আসবে যে ইকোনমিক্সের উৎপত্তি কেন ঘটেছে, বলতে হবে ইকোনমিক্সের উৎপত্তি ঘটেছে কারণ পৃথিবীতে মানুষের চাহিদা রয়েছে আনলিমিটেড, কিন্তু মানুষের রিসোর্স রয়েছে কি লিমিটেড। ওকে, কোনো মানুষকে আমি এক্সাম্পল দিলাম অলরেডি। এরপরে আমরা জানবো যে ইকোনমিক্স তাহলে কি, ইকোনমিক্স একটা সাবজেক্ট যেটা শেখাবে কিভাবে সঠিক ওয়েতে আমাদেরকে কোনো কিছুকে ইউটিলাইজ করতে হয়। এইবার প্রশ্ন হচ্ছে, ইকোনমিক্স আর ইকোনমি কি এক জিনিস? ইকোনমিক্স স্পেলিং কি, এই যে ইকোনমিক্স, ECO, ইকোনমিক্স, NOMICS, ইকোনমিক্স একটা কথা, আর হচ্ছে ইকোনমিক্স আর ইকোনমি, এই কথাগুলি কি একই কথা? না। ইকোনমি মানে হচ্ছে একটা জিওগ্রাফিক্যাল এরিয়া, যেখানে কি থাকবে, যেখানে মানুষের মধ্যে কি থাকবে, একটা লিমিটেড রিসোর্স থাকবে। এক্সাম্পল লিখে দিই যে ইকোনমি ইজ অ্যান, আগে বলি ইকোনমি ইজ আ জিওগ্রাফিক্যাল এরিয়া where, যেখানে লিমিটেড রিসোর্সেস আর অ্যাভেলেবল, লিমিটেড রিসোর্সেস আর অ্যাভেলেবল, to fulfill unlimited wants, to fulfill লেখা বোঝা যাচ্ছে, to fulfill unlimited wants, তাহলে ইকোনমি কি, ইকোনমি হচ্ছে একটা জায়গা যেখানে লিমিটেড রিসোর্স থাকবে এবং সেই লিমিটেড রিসোর্স দিয়ে আনলিমিটেড ওয়ান্টসটাকে পূরণ করার চেষ্টা করবে। এটা কি, এটা হচ্ছে ইকোনমি। আর ইকোনমিক্স কি, ইকোনমিক্স হচ্ছে একটা সাবজেক্ট
যেটা কিভাবে আনলিমিটেড ওয়ান্সটাকে ইউজ করতে হয় সেটা শেখাবে। আমি একটা এক্সাম্পল দিই, মার্কেট আর মার্কেটিং। মার্কেট আর মার্কেটিং, মার্কেট আর মার্কেটিং কি একই জিনিস? লিখে নিই বোর্ডে আগে। মার্কেট, মার্কেট আর হচ্ছে মার্কেটিং। মার্কেট আর মার্কেটিং দুটো কি একই জিনিস? না, কখনোই না। মার্কেট মানে কি একটা প্লেস, একটা জায়গা যেখানে মার্কেট বসে, যেখানে বিভিন্ন রকম আইটেম নিয়ে লোকেরা বসে, ব্যবসা করে। মার্কেট কি একটা এরিয়া, একটা জায়গা। মার্কেট হচ্ছে একটা জায়গা। ইকোনমি কি একটা প্লেস, একটা জায়গা যেখানে কি হয়, যেখানে মার্কেট বসে। তো মার্কেট মানে একটা প্লেস যেখানে মার্কেটটা বসে। আর মার্কেটিং মানে কি, মার্কেটিং একটা কোর্স যার জন্য স্টাডি করতে হয়, এবং মার্কেটিং কোর্স করে যেমন অনেকে এমবিএ করে। তো মার্কেটিং একটা কোর্স যেখানে শেখাবে কিভাবে মানুষকে মানে বোঝাতে হয় যে মানে কোনো মানুষের কোনো মালপত্র সেল করবো কিভাবে, সেলের ধরন কেমন হবে, কি করলে আমাদের বেশি লাভ হবে, সেটা কিন্তু মার্কেটিং শেখাবে। তাহলে মার্কেট মানে কি একটা জায়গা যেখানে বিভিন্ন রকম ব্যবসায়ীরা বসে তাদের আইটেম নিয়ে। আর মার্কেটিং মানে কি, মার্কেটিং মানে একটা কোর্স, যে কোর্সটা করলে সে শিখতে পারবে যে কি করলে তার লাভ লোকসান হবে, জানতে পারবে। তাহলে মার্কেট আর মার্কেটিং কিন্তু এক নয়। ঠিক একইভাবে ইকোনমি এবং ইকোনমিক্স কিন্তু এক নয়। ইকোনমি মানে হচ্ছে একটা জায়গা যেখানে আনলিমিটেড ওয়ান্স থাকবে, অ্যাভেলেবেল থাকবে, কিন্তু আনলিমিটেড ওয়ান্স অ্যাভেলেবেল থাকবে, ওকে, সেখানে। আর ইকোনমিক্স করবে, ইকোনমিক্স হচ্ছে একটা স্টাডি বা কোর্স, যে কোর্স শিখলে আমরা কি করতে পারবো, আমরা কোন পথে গেলে সঠিকভাবে আমরা কিন্তু টাকাটাকে ইউটিলাইজ করতে পারবো সেটা কিন্তু শিখতে পারবো। যেমন অ্যাকাউন্ট আর অ্যাকাউন্টিং একই জিনিস কি না? অ্যাকাউন্ট মানে কি, অ্যাকাউন্ট মানে হচ্ছে একটা পেপার বা কাগজ যেখানে লেখা থাকে কত টাকা ক্রেডিট হয়েছে, কত টাকা ডেবিট হয়েছে, কত টাকা তুমি প্রত্যেক মাসে স্টক করছো, জমা করছো, সেটা অ্যাকাউন্টে লেখা থাকে। এবার লেখে কারা? যারা অ্যাকাউন্টিং নিয়ে পড়েছে, যারা অ্যাকাউন্টিং নিয়ে স্টাডি করেছে, তারাই কিন্তু বলতে পারবে যে ওখানে কি কি ফর্মালিটি থাকবে, কি কি থাকবে না। তো অ্যাকাউন্ট, অ্যাকাউন্টিং, মার্কেট, মার্কেটিং এগুলো কিন্তু এক নয়, আলাদা বিষয়, ওকে। তো এরপরে তাহলে আমরা জেনে নিলাম যে ইকোনমিক্স আর ইকোনমি কিন্তু এক নয়। আমি একটা কোশ্চেন দিই, সাপোজ, কোশ্চেন নয়, সাপোজ ইন্ডিয়া কি একটা এরিয়া, ওকে। তো এখানকার আমরা কি ইকোনমি জানবো, ইন্ডিয়ার ইকোনমি সম্পর্কে জানবো। মানে ইকোনমি মানে কি, ইন্ডিয়ার যে জায়গায় যে সমস্ত কি কি রিসোর্স রয়েছে জানবো। আর যখন আমরা সেটাকে ইন্ডিয়া পাকিস্তানের যে ইকোনমিক্স মানে কিভাবে ওই যে সমস্যা রয়েছে ইন্ডিয়ার ইকোনমির সমস্যা, সেগুলি কিন্তু ইকোনমিক্স কিন্তু মেটাবে। ইন্ডিয়ার ইকোনমিক্স কিন্তু বলে দেবে যে কিভাবে আমরা সঠিক পথে সঠিকভাবে আমরা এগোতে পারবো, সেটা কিন্তু ইকোনমিক্স বলে দেবে। তার জন্য কারা রয়েছে, অনেক ইকোনমিস্ট রয়েছে, অর্থনীতিবিদ রয়েছে, যেমন বোলপুরের অমর্ত্য সেন রয়েছে। এরপরে আমরা যাব যে ইকোনমিক্স উৎপন্ন কেন হলো, তো প্রথমে বললাম। এবার ইকোনমিক্সের সংজ্ঞা কি দেব, ইকোনমিক্স যদি কোশ্চেন করে হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ইকোনমিক্স, তখন আমরা কি বলবো। তো লিখছি এখানে ইকোনমিক্স ডেফিনেশন কিন্তু একভাবে বলা যাবে না। ইকোনমিক্স আমাদের কি শেখাবে, ম্যানেজমেন্ট অফ রিসোর্স, কি করে সম্পদটাকে ম্যানেজমেন্ট করতে হয়। এক নম্বর লিখব কি, ম্যানেজমেন্ট অফ রিসোর্স, ম্যানেজমেন্ট অফ রিসোর্স, সম্পদটাকে কিভাবে ম্যানেজমেন্ট করতে হয় সেটা শেখাবে। দুই নাম্বার কি হচ্ছে, সিলেকশন অফ বেস্ট অল্টারনেট, অল্টারনেট আমাদেরকে শেখাবে যে কোন জিনিসটা সিলেক্ট করলে আমাদের ফায়দা হবে, আমাদের লাভ হবে। সাপোজ আমার কাছে অনেক অপশন রয়েছে কোনো একটা কাজ শিখবার জন্য বা কোনো একটা কিছু করবার জন্য, আমাকে শিখিয়ে দেবে যে এই কাজে গেলে, এই লাইনে গেলে আমার বেশি ইনকাম হবে। তো ইকোনমিক্স করলে কি হবে, সেটা আমাকে কি করবে, তারা বলে দেবে সিলেকশন অফ বেস্ট অল্টারনেট। আর কি, তিন নাম্বার হচ্ছে অপটিমাম ইউটিলাইজেশন অফ রিসোর্স, অপটিমাম ইউটিলাইজেশন অফ রিসোর্স মানে কি, অপটিমাম ইউটিলাইজেশন অফ রিসোর্স মানে কি, বেহতরিন ব্যবহার,
অফ রিসোর্স, সম্পদের একদম অতি উত্তম যেটা মানে সব থেকে ভালো আমরা কোনো রিসোর্সকে ইউজ করব একদম হাই লেভেলে, যার ফলে আমাদের প্রফিট আসবে, সেটা বলে অপটিমাম ইউটিলাইজেশন অফ রিসোর্স। নাম্বার 4, ইকোনমিক্স কি? ইকোনমিক্স হচ্ছে কি ডিসিশন মেকিং প্রসেস, আমাদেরকে ডিসাইড মানে কোনো বিষয় সম্পর্কে ডিসিশন নিতে সাহায্য করবে। ইকোনমিক্স কি ডিসিশন মেকিং প্রসেস, কি লিখবো ডিসিশন মেকিং প্রসেস, ডিসিশন DECISION ডিসিশন মেকিং প্রসেস, এটা কি এটা ডিসিশন মেকিং প্রসেস। ওকে, তো ইকোনমিক্স হচ্ছে ডিসিশন মেকিং প্রসেস, আমাদেরকে শেখাবে কি করে ডিসিশন নিতে হয়। ওকে, তাহলে ইকোনমিক্সের কাজ হচ্ছে এটাই, বেস্ট অল্টারনেট চুজ করা, তারপরে কি আছে আবার অ্যালোকেশন অফ রিসোর্স বলা যাবে। বেশ, তাহলে এগুলো হচ্ছে ইকোনমিক্স এর সংজ্ঞা হিসাবে আমরা সবগুলোই বলতে পারি যে ইকোনমিক্স কাকে বলে। ইকোনমিক্স হচ্ছে এমন একটা স্টাডি, এমন একটা সিস্টেম, যে সিস্টেম আমাদেরকে শেখাবে কিভাবে অল্টারনেটিভ অপশনগুলিকে সঠিকভাবে চুজ করা যায়। ওকে, কিভাবে সম্পদকে সঠিকভাবে ইউজ করা যায় সেগুলি কিন্তু আমাদেরকে এই ইকোনমিক্স কিন্তু শেখাবে। তাহলে ইকোনমিক্স সম্পর্কে একটা জাস্ট ওভারভিউ আমি দিলাম যে ইকোনমিক্স কি আর ইকোনমি কি, এগুলি কিন্তু আমি বললাম। এরপরে আমি কিছু বিষয় নিয়ে আলোচনা করি। আমি যদি বলি যে ভারতবর্ষ কি গরিব দেশ না বড়লোক দেশ? ইজ ইন্ডিয়া আ রিচ অর পুয়ার কান্ট্রি? ইন্ডিয়া কি গরিব দেশ না বড়লোক দেশ? বললাম পুয়ার কান্ট্রি নাকি রিচ কান্ট্রি? তো অনেকেই বলবে কি যে ইন্ডিয়া হচ্ছে পুয়ার কান্ট্রি। ওকে, অনেকেই বলবে ইন্ডিয়া হচ্ছে পুয়ার কান্ট্রি। এবার দেখে নিই যে ইন্ডিয়া পুয়ার কান্ট্রি না রিচ কান্ট্রি। ইন্ডিয়া পুয়ার কান্ট্রি না রিচ কান্ট্রি, কারণ এরা পুরোটাই কিন্তু ইকোনমিক্সের সঙ্গে যুক্ত। ইন্ডিয়ার অনেক প্রবলেম রয়েছে, ইন্ডিয়া একটা গরিব দেশ অনেকেই বলে, তো গরিব হওয়ার পেছনে কারণ কি রয়েছে সেগুলি আমরা জানবো একটা জাস্ট ওভারভিউ বোঝানোর জন্য। ইন্ডিয়ার অনেকেই বলবে ইন্ডিয়া পুয়ার কান্ট্রি, অনেকেই বলবে রিচ কান্ট্রি, কারণ জেনে নেব। ইন্ডিয়াতে যত লোক রয়েছে, সাধারণ ইন্ডিয়াতে 100% লোক ধরে নিলাম। ওকে, তার মধ্যে 10% ইন্ডিয়ার 10% মানুষের হাতে কত রয়েছে? 57% রিসোর্স রয়েছে। ইন্ডিয়াতে যদি 100 জন লোক থাকে, তার মধ্যে 10 জন লোকের কাছে রয়েছে কি 57% রিসোর্স, টাকা পয়সা। 50 মানে ইন্ডিয়ার পপুলেশনের 10% লোকের কাছে কি রয়েছে? 57% পয়সা রয়েছে, টাকা রয়েছে, সম্পদ রয়েছে। তাহলে পড়ে থাকে কত 100 এর মধ্যে? 90% মানুষের হাতে কত রয়েছে? 43% পয়সা। ওকে, 90% মানুষের হাতে রয়েছে 43% সম্পদ বা পয়সা। আমরা দেখি হিসাব করি, তাহলে এখানে 10% মানে কত? মানে 5.7%। ওকে, মানে কত? এত গুণ কিন্তু টাকা মানে রয়েছে প্রত্যেকটা মানুষের কাছে, মানে একটা মানুষের কাছে রয়েছে 5.7 গুণ। যা সম্পদ মানে ইন্ডিয়ায় যত সম্পদ রয়েছে তার মধ্যে কিন্তু একটা মানুষের কাছে রয়েছে কত? 5.7%। ওকে, আমরা যদি এখানে দেখি কত হচ্ছে? এক লোকের 0.5%, 0.5%। একটা লোকের কাছে 0.5%, আর এদিকে একটা লোকের কাছে রয়েছে কত? 5.7%, মানে কত? এর 11 গুণ টাকা রয়েছে এর কাছে। কত রয়েছে? 11%। ওকে, এত টাকা কিন্তু, এত পার্সেন্ট কিন্তু ওর কাছে সম্পদ রয়েছে, 11% সম্পদ ওর কাছে রয়েছে। তাহলে ভারতবর্ষের যে জনসংখ্যা, তার 10% মানুষের কাছে রয়েছে 57% রিসোর্স, বাদ বাকি 90% মানুষের কাছে রয়েছে 43% রিসোর্স। স্বাভাবিকভাবে ভারতবর্ষের একটা শ্রেণীর কাছে প্রচুর টাকা পয়সা, অপরদিকে যারা গরিব মানুষ তাদের কাছে কিন্তু সম্পদ একদম নেই। এবার দেখে নেব যে ভারতবর্ষের ইনকাম কত, রিসোর্সের ইনকাম কত, যে কত টাকা ভারত সরকার আয় করে। তো ভারতবর্ষের জিডিপি মানে হচ্ছে কি? ভারতবর্ষের জিডিপি মানে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, মানে কি? গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। ওকে, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। এক মিনিট, আমার ফোন আসছে, আমি এটা ফোনটা সুইচ অফ করে দিলাম, তো ফোনটা বুঝতে পারা যাবে না। আসছে না।
তো গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। ওকে, তো জিডিপি মানে কি, মানে হচ্ছে একটা দেশের এক বছরে মানে অ্যানুয়াল ইনকাম কত হয়। জিডিপি মানে কি, একটা দেশের এক বছরের অ্যানুয়াল ইনকাম, মানে এক বছরের টোটাল ইনকাম, তাকে বলা হয় কি জিডিপি, টোটাল ইনকাম। টোটাল ইনকাম, দেশের আর্থিক ইনকাম, টোটাল ইনকাম। ওকে, দেশের টোটাল ইনকাম কত হয়, জিডিপি মানে কি দেশের টোটাল ইনকাম। তো আমরা যদি দেখি, প্রথমে কে রয়েছে, ইউএসএ, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। তারপরে কে রয়েছে, চায়না। তারপরে রয়েছে চায়না, তারপরে রয়েছে চায়নার পরে রয়েছে জাপান, তারপরে রয়েছে জার্মানি, তারপরে রয়েছে ইন্ডিয়া। এখন আমরা চেঞ্জ করেছে এটা। ওকে, তো আমরা 2022-23 ধরছি। ওকে, ইউএসএ, চায়না, জাপান, জার্মানি আর ইন্ডিয়া। তাহলে ইন্ডিয়া কিন্তু খুব বেশি র্যাঙ্কে নেই। মোট পৃথিবীতে প্রায় 200টি কান্ট্রি রয়েছে, তার মধ্যে 5 নাম্বার র্যাঙ্কে রয়েছে ইন্ডিয়া, মানে ইনকামের দিক থেকে। ইনকাম ইন্ডিয়া কি করে, গোটা বিশ্বের মধ্যে 5 নাম্বার র্যাঙ্কে রয়েছে। মানে 200টা যদি কান্ট্রি হয় তাহলে 5 নাম্বার র্যাঙ্কে রয়েছে কি ইন্ডিয়া। তার মানে ইন্ডিয়ার ইনকাম কিন্তু কম নেই। তাহলে ইন্ডিয়ার মধ্যে এত গরিব কেন, এত টাকা পয়সার মানে সংকট কেন? কারণ হচ্ছে ইন্ডিয়ার মধ্যে ওই যে বললাম ইনইকুয়ালিটি, সমতা নেই, অসমতা, ইনইকুয়ালিটি বেশি, যার জন্য কি হচ্ছে, এবং দুর্নীতি বেশি, যার জন্য কিন্তু কি ইন্ডিয়ার মানুষ গরিব রয়েছে। কিন্তু অ্যাকচুয়াল ভাবে ইন্ডিয়া কিন্তু পুয়ার কান্ট্রি নয়, ইন্ডিয়া ইজ এ রিচ কান্ট্রি। তাহলে ইকোনমিক্স আমরা জানলে কিন্তু জানতে পারবো যে কেন এগুলি ঘটছে। এরপরে আমি আরেকটা এক্সাম্পল দিই। আরেকটা এক্সাম্পল হচ্ছে, আমরা অনেকে কি করি, ব্যাংকে টাকা রাখি। তো অনেকেই ব্যাংকে টাকা রাখি। তো ব্যাংকে টাকা রাখা কি লাভ না লস? ব্যাংকে টাকা রাখা কি লাভ না লস? ব্যাংকে টাকা রাখা লাভ নয়, বরঞ্চ লস। তাহলে আমরা কেন ব্যাংকে টাকা রাখি? কারণ আমাদের কাছে কোনো অপশন নেই, তাই আমরা কিন্তু ব্যাংকে টাকা রাখি, তাই তো? এক্সাম্পল দিই, সাপোজ মনে করি আমি একটা ব্যাংকে 1000 টাকা রেখেছি। আমি ব্যাংকে একটা 1000 টাকা রেখেছি। সেই ব্যাংকের 1000 টাকার মানে ও শতে 4% সুদ দেয়, শতে 4% সুদ দেয়। ওকে, তাহলে এক বছর পরে আমি কত পেয়েছি, 1040 টাকা, 4% সুদ। ওকে, ইন্টারেস্ট। ওকে, তাহলে এক বছর পাচ্ছি কত, এক বছর মানে 1000 টাকা ব্যাংকে জমা করলাম, 4% হারে সুদে আমি ব্যাংকে গেলাম, এক বছর পরে পেলাম 1040 টাকা। ওকে, এরপরে তাহলে আমি ব্যাংকে গেলাম, এক বছর পরে পেলাম 1040 টাকা। ওকে, এরপরে 1000 টাকা কিন্তু এক বছর পরে বাজারের পরবর্তী এক বছর আমরা দেখবো যে বাজারের দাম যা বাড়ছে, তাতে কিন্তু 6% হারে কিন্তু জিনিসপত্রের দাম বাড়ছে। তার মানে কত, 1060 টাকা। বাজারে আমি 1000 টাকা ব্যাংকে রেখে দিলাম যে ব্যাংকে টাকা থাকবে, এবং এক বছর পরে 4% সুদ হয়ে 1040 টাকা হলো। কিন্তু পরের বছর যখন যাচ্ছি তখন দেখছি আমরা ওই 1000 টাকা কি হচ্ছে না, তো 1000 টাকার মানে যে দাম, যে ওর যে ভ্যালুটা, সেটা কিন্তু বেড়ে কি হয়েছে না, তো 1060 টাকা কিন্তু হয়ে গেছে। তার মানে কি, তার মানে হচ্ছে ব্যাংকে দেখছি যখন তখন 4% সুদ পেয়ে আমাদের 1040 টাকা হচ্ছে, কিন্তু এর যে পরবর্তী যে মূল্যায়ন, ওর যে মানে যে আপনার যে ব্যালেন্সটা রয়েছে, সেই ব্যালেন্সটা রাখার জন্য কিন্তু কিন্তু কি সেই 1000 টাকার মূল্যটা কিন্তু বেড়ে কত হচ্ছে, 1060 টাকা হচ্ছে। মানে কি, মানে 20 টাকার ডিফারেন্স ঘটছে, মানে কি 2% লস ঘটছে, আমাদের 2% আমাদের কাছে লস ঘটছে। তাহলে ব্যাংকে রাখা টাকা কিন্তু আমাদের ক্ষেত্রে লাভ হয় না, আমাদের কি হয়, লস হয়। এবার আপনি বলুন, তাহলে ব্যাংকের টাকা আমি বাড়িতে রেখে দেবো, ব্যাংকের টাকা আমি জমা করবো না, ব্যাংকের টাকাটা আমি আমার বাড়িতে রেখে দেবো। কিন্তু বাড়িতে রেখে দিলাম, তাহলে বাড়িতে আমি যদি রাখি, তাহলে বাড়িতে যদি রাখি 1000 টাকা, আমার পরবর্তী বছরে 1000 টাকায় হচ্ছে। ওকে, তাহলে বাড়িতে 1000 টাকা রাখছি, সেই টাকা পরবর্তী সময়ে 1000 টাকায় হচ্ছে, কিন্তু টাকার যে ভ্যালু সেটা কিন্তু কত হচ্ছে, 1006 টাকা হচ্ছে, তাই তো? তার মানে কত, তার মানে হচ্ছে 6% আমাকে বেশি টাকা দিতে হচ্ছে। এখানে যেমন 2% হচ্ছিল, যে 4% থেকে 6%, মানে 2% টাকা আমাকে মানে মালপত্র কেনার জন্য ইউজ করতে হচ্ছিল। ঠিক একইভাবে এখানে কিন্তু যেহেতু টাকাটা বাড়িতে রাখছি, আমি খাটাচ্ছি না, সেহেতু আমাকে কিন্তু 6% সুদ, ইন্টারেস্ট কিন্তু আমাকে দিতে হচ্ছে।
তো এইরকম টপিক নিয়ে অনেক আলোচনা করব। আজকে জাস্ট আমরা ইকোনমিক্স সম্পর্কে, ইকোনমিক্সের জাস্ট ওভারভিউ নিয়ে আলোচনা করলাম। ইফ you are interested in learning, make sure to subscribe my channel, like my videos and share these videos with your friends. Thank you for watching my videos. Bye bye, take care.